একটা রাত জাগা পাখি বিকট চিৎকার করে ওঠে। ওরা ঢুকে পড়ে বাড়ির ভেতরে। একটা হিম শীতল অনুভূতি নেমে আসে আরোহীর শীত দাঁড়াবে। দোতলার সিঁড়িতে বসেছিল রিকিয়া, কিন্তু এ কোন রিকিয়া? ওর জ্বলন্ত চোখ, চুলগুলো উস্কো খুস্কো। ওদের দেখে চিৎকার করে ওঠে, কেউ এগোবে না আর এক পাও। শুনতে পাচ্ছ? ওই পেতে প্রস্তুত হও। বাড়িটার দিকে তাকিয়ে একটা অদ্ভুত আকর্ষণ অনুভব করছিল রিকিয়া। বাড়ি না বলে প্রাসাদ বললেই ভালো হয়। বিশাল উঁচু উঁচু গম্বুজের মতো খিলান উঠে গেছে দোতলার ছাদ পার করে। বড় বড় গড়াত দেওয়া জানালা, আত পরা কপাটের পেছনে না জানি কতই না বিস্ময় লুকিয়ে আছে। বড় সিংহ দরজার সামনে, মাকড়সার ঝোলের চাদর, আর চারপাশে আত পরা দেওয়ালের আগাছা, কার্নিসের বট অসথর চারা বলছে এই প্রাসাদের বহু যুগের সাক্ষী। সিঁড়ির ফাটলে সরীসৃপের আস্তানা পা দিতে ভয় লাগে, তবুও বাড়িটা ঘুরে দেখতে ইচ্ছা করে রিকিয়ার। বাগানের আগাছা, জঙ্গলের ফাঁকে ভাঙা ফরোয়া দু একটা গ্রিক মর্মর মূর্তি মনে করায় একদা শৌখিন কোনো বড় জমিদার বা বাবুর প্রাসাদ ছিল এই ভগ্ন অট্টালিকা। কি দেখছিস তুই অমন করে? কতক্ষণ ধরে সবাই তোকে খুঁজছে জানিস? আরোহীর ডাকে সম্মিত ফিরল বাড়িটা থেকে চোখ সরাতে পারে না রিকিয়া। এখানে এসে তোর কি হয়েছে রে? থেকে থেকেই বারবার এই বাড়িটা দেখছিস ঘুরে ফিরে? সঞ্চারী বলে উঠল। আরোহী, সঞ্চারী আর রিকিয়া কলেজ সবাই ওদের এক ডাকে চেনে। আসর বলে ডাকে ওদের সবাই। তিনজন ঘুরতে এসেছে সঞ্চারীর দেশের বাড়ি মেটেলিতে। মেটেলি বাজারের পেছনে চা বাগানের রাস্তায় এই বিশাল ভগ্নপ্রায় বাড়িটা চোখে পড়েছিল রিকিয়া। সবুজ চা বাগানের গায়ে পরিত্যক্ত বাড়িটা আতপোড়া ধ্বংসস্তূপের ভেতরে আগাছা আর সরীসৃপের বসস্থান। সঞ্চারী বলে, এই বাগানের প্রাক্তন মালিক ছিল এক ইংরেজ সাহেব। তার বাড়ি ছিল আগুনে পুড়ে গিয়েছিল বাড়িটা, শুনেছি। দাদু জানে পুরোটা। রাতে খাওয়ার পর সঞ্চারীর মামা বাড়ির ছাদে আড্ডা বসেছিল। ছাদ থেকে একটু দূরে চা বাগানের ডালে কুয়াশা ঢাকা এই বাড়িটা দেখা যাচ্ছিল। রিকিয়াকে অদ্ভুতভাবে টানছিল বাড়িটা। আরোহী আর সঞ্চারী বড় দাদুকে চেপে ধরেছিল ওই বাড়ির গল্পটা শোনার জন্য। রিকিয়া কি দেখছিলেন অবনীমোহন। মেয়েটাকে খুব চেনা লাগছিল ওনার। হয়তো নাতির সাথে ফটো দেখেছেন আগে কখনো। ওদের আবদার বাড়িটার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেললেন অবনীমোহন। সঞ্চারীর বড় দাদু বললেন, আমার তখন সবে জ্ঞান হয়েছে। 15 বছর বয়স। ওই বাড়িতে দাউ দাউ করে আগুন জ্বলছে দেখছিলাম। পরে ধীরে ধীরে জেনেছিলাম ওই ইংরেজ সাহেবের গল্প। এই মেটেলির যা প্রতিপত্তি তা শুরু হয়েছিল এই সব চা বাগানকে ঘিরে। এক সময় ট্রেন চলতো পাহাড়ের বুক চিরে। আজ সে সব অতীত। এই প্রাসাদোপম অট্টালিকা থাকতো রবার্ট ফ্লি, যে এই বাগানের মালিক ছিল। দেশ স্বাধীন হলে সাহেব নিজের দেশে ফেরেনি, ব্যবসা করছিল এখানে। সাহেব ছিল বড্ড রাশভারী আর রাগী। ওনার পরিবার এই দেশে ছিল না। 3 জন ঠাকুর চাকর নিয়ে এত বড় বাড়িতে থাকতো সাহেব। লাল মুখো সাহেব রাগী হলো বাচ্চাদের ভালোবাসতো, চকলেট দিত দেখতে পেলে। এই অঞ্চলে প্রচুর নেপালি ও তিব্বতী কুলি চা বাগানে কাজ করত। মেয়েরা পাতা তুলতো। ও ধারের কুলির বস্তিতে মাঝে মধ্যেই বাচ্চা হারিয়ে যাচ্ছিল। এই নিয়ে এলাকায় গরম ছিল, বন্য প্রাণীতে টেনে নেয়নি। দিনে দুপুরে হারিয়ে যাচ্ছিল শিশুরা। কয়েকটা বাচ্চার ক্ষতবিক্ষত দেহ পাওয়া গিয়েছিল চা বাগানের নালায়। বাচ্চাদের বয়স সব 5 থেকে 10-12 ভেতর হবে। 2-1টি দেহ গায়ে হিংস্র পশুর আচর থাকলেও এই যে মানুষের কাজ বোঝাই যাচ্ছিল। কুলি বস্তির শেষ প্রান্তের কুর্তি নদীর ধারে টিলার উপর থাকতো এক তিব্বতী মহিলা প্রেমা। ও নিজের ঘরে কি সব পূজা করত, টুকটাক তন্ত্রমন্ত্র জানতো, লোকের অসুখ বিসুখ সারাতো। অনেকেই বলতো ও অপদেবতার উপাসক। লোকে ওকে ভয় পেত, তবুও বিপদে পড়লে ছুটে যেত তা ওর কাছে। ওর এক পালিত মেয়ে ছিল মায়া। মেয়েটি নেপালিদের মতো ফর্সা, কিন্তু চোখ বড় বড়, নাক টিকালো, এক মাথার চুল। মেয়েটাকে ও নাকি কুড়িয়ে পেয়েছিল নদীর ধারে। বাচ্চা অপহরণের পর কিছু লোক ওর কাছে গিয়েছিল। ও অনেক কিছুই বলতে পারতো ছক কেটে। সেবার ছক কেটে বলেছিল এক বিদেশি এর পেছনে রয়েছে। বাচ্চাদের ও তুলে নেয়। বিদেশি 2-4টে পরিবার এদিকে ছিল সে সময়, কিন্তু হঠাৎ ফিলিপের লোকেরা রটিয়ে দিল ওই প্রেমা বাচ্চাদের অপহরণ করে। ও তন্ত্র সাধনা করে, তাই বাচ্চাদের ধরে ওদের দেহের উপর অত্যাচার করে মেরে ফেলে প্রেমা। বাচ্চাদের দেহ ওর বাড়ির পেছনে নালা পেতেই বস্তির লোকেরা খেপে উঠেছিল। ফিলিপ সবাইকে বলে মায়াকে ও চুরি করে এনেছে কোথা থেকে। এরপর এক অমাবস্যায় বাচ্চা চুরি হতেই সবাই মিলে প্রেমার বাড়ি হামলা করে।
ওরা মা মেয়ে পালিয়ে যায় কোনোভাবে, কিন্তু বাচ্চাদের কোথাও পাওয়া যায় না। ওদের বাড়িটা জ্বালিয়ে দেয় কুলিরা। দুদিন পর মায়ার ক্ষতবিক্ষত দেহ পাওয়া যায় নালার ধারে। ফিলিপ বলে প্রেমা ওকে মেরেছে ওভাবে। এসব ওর তন্ত্র সাধনার অঙ্গ। সবাই প্রেমার খোঁজে ঘুরতে থাকে আশেপাশের বস্তিতে। এর পরের দিন মাঝরাতে সবাই দেখে ফিলিপের বাড়ি দাও দাও করে জ্বলছে। ঠাকুর চাকুর সবাই পুড়ে মরেছিল সেদিন। ফিলিপ নিজেও পালাতে পারেনি। পরদিন দুটো পোড়া লাশ পাওয়া গিয়েছিল। একজনের গলায় রূপার ক্রস এবং আংটি দেখে ফিলিপকে শনাক্ত করা গেলেও অন্যটি কার জানা যায়নি। তবে অনেকেই বলে ওটা প্রেমার লাশ। আগুন কি করে লাগলো জানা যায়নি। এই ঘটনার পর বাচ্চা চুরি হয়নি কখনো। বাগান বিক্রি হয়ে যায়। এক গুজরাটির ভদ্রলোক কিনেছিল, কিন্তু বাংলো সারিয়ে থাকতে পারেনি। লেবাররা কাজ করতে গেলে ভয় পেত। বাচ্চাদের কান্না শোনা যায় ওখানে। মহিলার চিৎকার, পোড়া গন্ধ, এমন অনেক কিছু শোনা যায়। বাংলোটা ওরা বেচে দেয় এক মারোয়ারির বাস ব্যবসায়ীকে। সে হোটেল বানানো ভেবেছিল, কিন্তু লোকটা হঠাৎ মারা যায়। এরপর যার হাতে যায় এই অট্টালিকা, সেও কিছুতেই রিপেয়ার করতে পারেনি। কেউ ওই বাড়িতে ঢুকতে চায় না। এক অপদেবতা ঘিরে রেখেছে বাড়িটাকে। হয়তো প্রেমার অভিশাপ ওই অট্টালিকা আজও এই অবস্থা। গল্প শেষ হতে আরোহী বলে, কিন্তু প্রেমা না ফিলিপ, কে দোষী বোঝা গেল না। এখনো সবাই প্রেমাকেই দোষ দেয় বলে ধরা পড়ার ভয়ে আর রাগে ফিলিপকে পুড়িয়ে মেরেছিল। সঞ্চারী ছোট মামা বলে ওঠে। আচমকা সঞ্চারীর কথায় সবাই ওর দিকে তাকায়। ছাদের শেষ প্রান্তে সিঁড়ির পাশে বসেছিল রিকিয়া আর সঞ্চারী। রিকিয়াকে কোথাও দেখা যাচ্ছে না। এ ওর দিকে তাকাচ্ছে। বড় মামা বলে নিচে জল খেতে বা টয়লেটে গেছে হয়তো। মুহূর্তের মধ্যে সারা বাড়ি খুঁজছেও ওকে পাওয়া যায় না। কাজের লোক রূপাম বলে ওকে বেরিয়ে যেতে দেখেছি। ও আবার ওই বাড়িতে গেছে। আমাদের এখনই যেতে হবে ওখানে। আরোহী কাপা কাপা কণ্ঠে বলে ওঠে। সঞ্চারীর দুই মামা, দাদু মামার ছেলে রাজকে নিয়ে ওরা বেরিয়ে পড়ে। সাথে দুটো বড় টর্চ আর মোবাইলের আলো। পাড়ার দু একজন ওদের সাথে যোগ দেয় সব শুনে। বাড়িটার সামনে গিয়ে সবাই থমকে দাঁড়ায়। যাদের আলোয় আত পোড়া বাড়িটা আরো বিভৎস লাগছে। সিংহ দরজা খোলা। সঞ্চারী চিৎকার করে ডাকে, রিকিয়া। প্রতিধ্বনি ফিরে আসে পাহাড়ে ধাক্কা খেয়ে। একটা রাত জাগা পাখি বিকট চিৎকার করে ওঠে। ওরা ঢুকে পড়ে বাড়ির ভেতরে। একটা হিমশীতল অনুভূতি নেমে আসে আরোহীর শির দ্বারা দিয়ে। দোতলার সিঁড়িতে বসেছিল রিকিয়া, কিন্তু এ কোন রিকিয়া? ওর জ্বলন্ত চোখ, চুলগুলো উস্কো খুস্কো। ওদের দেখে চিৎকার করে ওঠে, কেউ এগোবে না আর এক পাও। ওর হাতে শক্ত করে ধরে একটা কিছু। আরোহী বলে, কি হয়েছে তোর রিকিয়া? চলে আয়, এ বাড়িটা অভিশপ্ত। তোরা চলে যা, আমি আমার দেবতাকে নিতে এসেছি। ওর বুকের কাছে আঁকড়ে ধরে রেখেছে একটা কিছু। চলে এসো মা, আমাদের বাড়ি এসে তোমার কিছু ক্ষতি হলে আমি লজ্জায় মুখ দেখাতে পারবো না, অবনীমোহন বাবু বললেন। সঞ্চারীর দুই মামা আর দাদা সিঁড়ির দিকে এগোতেই ছিটকে পড়ে কিছু ধাক্কায়। রিকিয়া বলে, তোদের সবার উপকার করেছিলাম আমি, অথচ তোরা ওই বিদেশির কথা বিশ্বাস করে আমার ঘরে আগুন দিয়েছিলিস। ও আমাদের আটকে রেখেছিল, আমার মেয়েটাকে ছাড়েনি। ও ছিল এক জীবন্ত শয়তান, একটা পেডোফিল। বাচ্চাদের ওপর যৌন অত্যাচার করে আনন্দ পেত। ওরা মরে গেলে নতুন শিকার ধরতো আবার। এই বাড়ির মাটির নিচের ঘরে এখনো দুটো শিশুর কঙ্কাল পাওয়া যাবে। ওদের মুক্তি দে, আর আমার এই দেবতার মূর্তি ভাসিয়ে দেব আমি নদীতে। তাই হবে, আমরা সব কথা শুনবো। তুমি ফিরে এসো, অবনীমোহন বলে ওঠেন কম্পিত কণ্ঠে। রিকিয়া উঠে দাঁড়ায়। দৌড়ে বাড়ির পেছনে চা বাগানের ভেতর দিয়ে ছুটে যায় নদীর দিকে। পেছনে পেছনে গিয়ে ওরা দেখে ও নদীতে কিছু ভাসিয়ে দিল। ওর জ্ঞানহীন দেহটাকে উদ্ধার করে যখন ওরা বাড়ি ফিরলো, ভোর হয়ে এসেছে। প্রচুর লোকজন জমে গিয়েছিল ওদের বাড়ির সামনে। সব শুনে ওরা ওই বাড়ির ভেতরে ঢুকে খুঁজে বার করে সেই পাতাল ঘর, আর উদ্ধার করে দুটো শিশুর কঙ্কাল। বাড়িতে ঢুকতে আর বাধা পায় না কেউ। রিকিয়ার জ্ঞান ফিরলেও ও কেমন চুপচাপ হয়ে গিয়েছিল, হয়তো কিছু মনে ছিল না। সঞ্চারী ও আরোহী ভেবে পাচ্ছিল এত বছর পর প্রেমার আত্মা রিকিয়াকে কেন বেছে নিল। তবে আর প্রশ্ন করেনি ওরা কাউকে। ফেরার দিন অবনীমোহনকে ওরা জিজ্ঞেস করেছিল সে কথা। উনি আস্তে আস্তে বলেন, আসলে রিকিয়ার সাথে মায়ার চেহারার এক অদ্ভুত মিল ছিল। মায়ার মুখটা আমার মনে আছে এখনো। প্রথম দিন রিকিয়াকে দেখে খুব চেনা চেনা লেগেছিল। ওর কপালে বা দিকে লাল চুরুলটা, ওটা যে মায়ারও ছিল। আমার মা নির্দোষ ছিল, ওই শয়তানটা আমাকে শেষ করেছিল। মা দেবতাকে জাগিয়ে ওকে শেষ করে দিয়েছিল, কিন্তু নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারেনি। তাই আমাকে টেনে এনেছিল হয়তো। আমাদের দেবতা রয়ে গিয়েছিল ওখানে, আর ওই শিশুরাও মুক্তি যাচ্ছিল। রিকিয়া এক দৃষ্টিতে তাকিয়ে থাকে দূরের সেই বাড়িটার দিকে। কুয়াশা কেটে সকালে রোদ এসে পড়েছে পোড়া বাড়িটার গায়ে।